হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি পয়েন্ট। আমরা আলোচনা করব এই চ্যানেলে ক্লাস 9-10 সিলেবাস ওয়াইজ হিস্ট্রি ফুল সিলেবাস কমপ্লিট করাবো এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। আর হ্যাঁ, আমরা কিন্তু ইতিহাসটা গল্পের মতো শুনব। আমরা কিন্তু কোনো মুখস্থ করব না। আর হ্যাঁ, পড়া কিন্তু আমাদের হবে এই ক্লাসের মাধ্যমেই। তো চলো শুরু করা যাক। তো আজকে আমার ক্লাস 9-এর ফার্স্ট টপিক ফরাসি বিপ্লব। তো ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমে অবশ্যই আমরা জানি, এটা আমরা ছোট থেকে পড়াশোনা করে এসেছি, বিপ্লব কথার অর্থ কী। তো বিপ্লব হলো একটা পরিবর্তন, প্রচলিত ব্যবস্থা থেকে হঠাৎ বা আকস্মিকভাবে একটা আমূল পরিবর্তন। তো তাকেই আমরা বিপ্লব বলছি। অষ্টাদশ শতকের ইতিহাসে এরকমই একটা আকস্মিক হঠাৎ বিপ্লব সংঘটিত হয়েছিল, যার নাম ছিল কিন্তু ফরাসি বিপ্লব। তো এই ফরাসি বিপ্লব কিন্তু কোনো একদিনের ঘটনা নয়, এটা কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের মনে ক্ষোভ পুঞ্জীভূত হতে জমতে জমতে একটা বিস্ফোরণ ঘটে গেছিল যাকে বলে। তো এই ফরাসি বিপ্লবের কারণে ফরাসি সমাজতন্ত্রের এক আমূল পরিবর্তন ঘটেছিল। ফ্রান্সে তখন স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত ছিল, এবং স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের মধ্যে মানে তখনকার ফ্রান্সের সমাজে ভীষণ রকমভাবে মানুষ অত্যাচারিত ও নিপীড়িত হতে থাকে। তো সেই রকম একটা পরিস্থিতিতে এরকম একটা পরিবর্তন খুবই দরকার ছিল। তো তখন অনেক ঐতিহাসিকরা, ফ্রান্সে তখন প্রচলিত ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থা। তো এই ফরাসি বিপ্লবের ফলে স্বৈর রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে প্রচলিত সামন্ততন্ত্রের পতন ঘটিয়ে ফ্রান্সে এক নতুন যুগের উন্মেষ ঘটেছিল। ফরাসি বিপ্লবের 3টি বাণী ছিল: সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। আর অবশ্যই তোমরা কিন্তু এটা নোট করবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট 3টে ওয়ার্ড: সাম্য, মৈত্রী অ্যান্ড স্বাধীনতা। আর এই 3টি ছিল ফরাসি বিপ্লবের মূল আদর্শ। তো আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসাবে ফ্রান্স। প্রাক বিপ্লবের যুগে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সে যে 3টি প্রধান আর্থিক অসঙ্গতি লক্ষ্য করেছেন সেগুলি হলো অমিতব্যয়িতা, অব্যাহতি এবং দুর্নীতি। ফরাসি সরকারের অপব্যয় বা অমিতব্যয়িতা অনেক সময় সরকারি আয়কে ছাড়িয়ে যেত। সে যুগে যুদ্ধের খরচ, রাজকর্মচারীদের বেতন, রাজপ্রাসাদের বিলাস ব্যসনে এতটাই বেশি পরিমাণে খরচ হতো, যেটা ফরাসি রাজতন্ত্রে তখন যে পরিমাণে আয় ছিল তার কিন্তু অনেকটাই বেশি। এছাড়াও ছিল ফরাসি রাজতন্ত্রের রাজা ষোড়শ যিনি রানী ছিলেন, তিনি প্রচুর পরিমাণে তার প্রচলিত কথা অনুযায়ী শোনা যায় তার প্রচুর দাসী ছিল, তার প্রচুর পরিমাণে দাসী ছিল এবং তিনি সারাক্ষণ বিলাস ব্যসনে ব্যস্ত ছিলেন। তো সেক্ষেত্রে দেখা যায় ফরাসি রাজতন্ত্রের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ যোগান দেওয়া সম্ভব হচ্ছিল না, এবং ফরাসি রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। ঠিক এই রকম পরিস্থিতিতে ফরাসি সমাজে খুবই প্রয়োজনীয় ছিল স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা। তো এই পরিস্থিতিতে ষোড়শ লুই বাধ্য হয়ে তিনি স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন। ফলে ফরাসি সমাজে বিপ্লব দেখা দেয়। বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজ ছিল মূলত 3টি সম্প্রদায় বাস করত। সেখানে 3টি সম্প্রদায়ের ছিল, একটা ছিল প্রথম সম্প্রদায় ছিল যাজক, দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাত, এবং তৃতীয় সম্প্রদায়ের যাজক অভিজাত ছাড়া জনসংখ্যার যে বাকি অংশ সেটাই ছিল তৃতীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত। তোমরা শুনলে অবাক হবে যে তৎকালীন সমাজে ফরাসি সমাজে জনসংখ্যার প্রায় বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজ ছিল প্রধানত 3টি সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করত। তো প্রথম সম্প্রদায় ছিল যাজক সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল অভিজাত সম্প্রদায়, এবং যাজক এবং অভিজাত ব্যতি রেখে
বাদবাকি পুরো জনসংখ্যাই ছিল কিন্তু তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মানে তোমরা শুনলে অবাক হবে, যাজক সম্প্রদায় মানে মোট জনসংখ্যার 1%। তারা কিন্তু প্রায় 1/1 জমির অধিকার তারা ভোগ করত। তো তারা কিন্তু কোনো কর দিত না। তারা নিজেদেরকে ভাবতো ঈশ্বরের সমতুল্য। তো তারা কর দিত না। কিন্তু অভিজাত সম্প্রদায় সমাজ ও রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধাই ভোগ করত এই প্রথম দুটি সম্প্রদায়। আর তৃতীয় শ্রেণী তারা কিন্তু মানে সমাজ এবং রাষ্ট্রের থেকে কোনো রকম সুযোগ সুবিধা পেত না, কিন্তু তারা অধিকাংশ করটাই কিন্তু তাদেরকেই দিতে হতো। প্রায় একটা 100%, ধরো 100% করের মধ্যে 97%ই কিন্তু তাদেরকে দিতে হতো। তো সমাজের অবস্থাটা কেমন করুণ ছিল তোমরা একবার কল্পনা করো। এই যাজকেরা আবার দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। একটি ছিল উচ্চ যাজক সম্প্রদায় গোষ্ঠীভুক্ত, আর ছিল নিম্ন যাজক সম্প্রদায়। উচ্চ যাজকরাই নির্বাচিত করতেন নিম্ন যাজক সম্প্রদায়দের। এই উচ্চ যাজকরা সমস্ত রকম সুবিধা ভোগ করত। তারা মানে খুব কি বলবো, বিলাস ব্যসনে খুব আভিজাত্যের সঙ্গে বসবাস করতো সমাজে। অপরদিকে দেখতে গেলে নিম্ন যাজকরা কিন্তু তাদের অবস্থা ছিল খুবই শোচনীয়। তারা কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় শ্রেণীভুক্ত অভিজাতরা ছিল মোট জনসংখ্যার 0.5%, কিন্তু দেশের সমগ্র জমির 20% ছিল কিন্তু তাদের দখলেই। অভিজাতরা সমাজের সর্বোচ্চে বসবাস করত এবং রাষ্ট্রের সমস্ত উচ্চ পদগুলি ছিল এদের দখলে, একচেটিয়া অধিকার। অমিতব্যয়ী, দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী, বিলাসী এই অভিজাতরা রাষ্ট্রকে কোনো প্রকার কিন্তু কর দিত না, কিন্তু সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা এরা ভোগ করত। তো এবার বাকি রইল কারা? তৃতীয় সম্প্রদায়। প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় বাদ দিলেই বাকি সংখ্যা প্রায় 29 মিলিয়ন এরাই কর দেয় দখলীকৃত জমির 65%। কোনো প্রকার কর ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 97%-এরও বেশি লোক ছিল এই তৃতীয় সম্প্রদায়ভুক্ত। এরা ছিল বুদ্ধিজীবী, মধ্যবিত্ত শ্রেণী, ব্যবসায়ী, বণিক শ্রেণী, দরিদ্র কৃষক, শ্রমিক, শ্যাকুলত ও শহরের শ্রমজীবী মানুষ। বুদ্ধিজীবী ও মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষায় অগ্রণী হওয়া সত্ত্বেও সমাজে কিন্তু এদের কোনো অধিকার ছিল না। এই আলোকপ্রাপ্ত আত্মসচেতন বুর্জোয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ঈর্ষা পোষণ করত। এদের বক্তব্য ছিল সমাজে কর্মের মাপকাঠি হবে যোগ্যতা, জন্ম কৌলীন্য নয়। এক কথায় বলতে গেলে এদের দাবি ছিল মানে তখনকার সমাজে, মানে ফ্রান্সের সমাজে চাকরি থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যারা অন্তর্ভুক্ত ছিল তারাই ভোগ করত। এই তৃতীয় সম্প্রদায় মানে সমস্ত রকম শুল্ক তারা নিজেরাই বহন করত। মানে এরা কিন্তু, এবং এদের জনসংখ্যাও ছিল প্রায় 100%-এর মধ্যে 97%। মানে তোমরা বুঝতে পারছো, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মানুষ মাত্র 3%, অথচ তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা তাদের দখলে ছিল। সরকারি সম্পত্তি, তারা সরকারি সম্পত্তি বিনা শুল্কে ভোগ করত। আর এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে অন্যের জমিতে চাষ করে মানে না খেয়ে দীর্ঘদিন এইভাবে চলার পরে একটা তাদের মধ্যে যে সমস্ত ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে, যেটা একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো আকার ধারণ করে এবং যার পরিণতি হয় এই 1789-এর ফরাসি বিপ্লব। তো এখানে আরও একটা কথা বলি। তো তৃতীয় সম্প্রদায়কে আরও একটা বিনা শুল্কে শ্রম দিতে হতো, আর যেটার নাম ছিল কার্ভি। কার্ভি হলো বিনা পারিশ্রমিকে খাটা বা রাজার জমিতে বিনা পারিশ্রমিকে কৃষকদের শ্রম দান করতে হতো। শুধু রাজাই নয়, সামন্তপ্রভু জমিতেও কৃষককে কিন্তু ব্রেগা শ্রম দিতে হতো এবং সেটা ছিল খুব বাধ্যতামূলক শ্রম। তাহলে এটাও কিন্তু তোমরা নোট করবে। তাহলে আমরা কি কি দেখলাম, যে ফরাসি সমাজ ছিল স্বৈরতন্ত্রের পরিপূর্ণ এবং ফরাসি রাজা ষোড়শ লুই
তার হচ্ছে সাম্রাজ্যের বিলাস ব্যসনে এবং যুদ্ধ ও এছাড়াও তার পত্নী মেরি আন্তোয়ানেতের খরচ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এত পরিমাণে ফরাসি রাজকোষ থেকে ব্যয় হতে থাকে, যার ফলে ফরাসি রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। এবং তার ফলে সে তখন কি চেষ্টা করেছিলেন, স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করতে। তো তার ফলেই অভিজাত মানে স্টেটস জেনারেল অধিবেশন আহ্বান করার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য ছিল যে মানে রাষ্ট্রের খরচ বা ব্যয় চালানো সম্ভব হচ্ছে না, তার জন্য কি করতে হবে। তো ষোড়শ লুইয়ের ইচ্ছা ছিল যে সমাজের যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায়ের ওপর কিছু হলেও সামান্য কিছু কর আরোপ, যেটা তখনকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু মানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় সম্প্রদায় তারা মিলিত হয়ে তারা কিন্তু এটা মেনে নেয়নি। মানে এতদিন তারা ফ্রিতে সব কিছু সুযোগ সুবিধা ভোগ করে এসছে, তারা হঠাৎ করে তাদের ওপরে কর আরোপ করতে গেলে তারা তো গর্জে উঠবেই। ঠিক সেম ঘটনাটা ঘটেছিল ফরাসি সমাজে। আচ্ছা, একটু বলে দিই। থার্ড এস্টেট হলো তৃতীয় সম্প্রদায়। তো তৃতীয় সম্প্রদায় বলতে বোঝানো হচ্ছে যাজক এবং অভিজাত ব্যতি রেখে যে 97% যে বাকি জনগণ, মানে ফ্রান্সের জনগণকেই বলা হচ্ছে থার্ড এস্টেট। এদের মধ্যে ছিল, এই থার্ড এস্টেটের সম্প্রদায়ের মধ্যে ছিল উচ্চ বুর্জোয়া, ধনী শিল্পপতি, ব্যাংকার, ব্যবসায়ী প্রমুখ ছিল উচ্চ বুর্জোয়া। তো নোট করো, উচ্চ বুর্জোয়ার মধ্যে কারা কারা পড়ছে? ধনী শিল্পপতি, ব্যাংকার। ধনী শিল্পপতি বলতে যারা কলকারখানার মালিক আর কি। তো ব্যাংকার, ব্যবসায়ী প্রমুখ ছিল উচ্চ বুর্জোয়া। এরা ছিল সমাজের বিত্তশালী শ্রেণী। এরপর আসছে কি মধ্য বুর্জোয়া। তো মধ্য বুর্জোয়াদের মধ্যে দার্শনিক, শিক্ষক, সাহিত্যিক, আইনজীবী, ডাক্তার প্রমুখ ছিল মধ্য বুর্জোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপর আসছে নিম্ন বুর্জোয়াদের মধ্যে পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার প্রমুখ ছিলেন নিম্ন বুর্জোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। আর এই নিম্ন বুর্জোয়া সম্প্রদায়ভুক্ত শ্রেণী সম্পদ ও শিক্ষা উভয় ক্ষেত্রেই এরা উচ্চ এবং মধ্য বুর্জোয়াদের থেকে অনেকখানি পিছিয়ে ছিল, যেটা সমাজে সবসময় ঘটে। তখন ঘটেছিল, এখনও ঘটছে। এখনও আমরা যদি চারপাশে দেখতে পাই যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা কিন্তু শিক্ষা সংস্কৃতির দিক থেকে অনেকখানি পিছিয়ে, এবং তাদেরকে কিন্তু বোঝানোও সম্ভব নয়। তো কৃষক সম্প্রদায়, ফ্রান্সে কৃষকরা ছিল আর্থিক ও শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া একটি সম্প্রদায়। স্যাকুলত, ফরাসি বিপ্লবের অন্যতম ভূমিকা এই স্যাকুলেত গোষ্ঠীর ওপরে ছিল। তো একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্যাকুলেত কাদের বলা হয়? তো কারখানা শ্রমিক, কারিগর, মালি, রাজমিস্ত্রি প্রভৃতি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষেরা কিন্তু এই স্যাকুলেত নামে পরিচিত। তো তোমরা কি বুঝতে পারলে স্যাকুলেত কাদের বলা হয়? আরও একবার বলছি, শুনে নাও। স্যাকুলেত বলতে কারখানার শ্রমিক, কারিগর, মালি, রাজমিস্ত্রির অন্তর্ভুক্ত। তাহলে কারা কারা বললাম? কারখানার শ্রমিক, কারিগর, মালি, রাজমিস্ত্রি প্রভৃতি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষেরা স্যাকুলেত নামে পরিচিত। তৎকালীন ফরাসি সমাজে একটা দৈব রাজতন্ত্রের ধারণা প্রচলিত ছিল। তো দৈব রাজতন্ত্রের ধারণায় বলা হয়েছে প্রাক বিপ্লব যুগের অভিজাত প্রভাবিত ফরাসি সমাজ পূর্বতন সমাজ বা অ্যান্সিয়েন্ট রেজিম নামে পরিচিত। ফরাসি বিপ্লবের পূর্বে পূর্ব রাজতন্ত্র ছিল স্বৈরাচারী ও ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। তো ফরাসি বিপ্লবের পূর্বে রাজতন্ত্র ছিল স্বৈরাচারী এবং ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। পূর্ব রাজারা নিজেদের ঈশ্বর প্রদত্ত এবং রাষ্ট্রের সমস্ত ক্ষমতা নিজেদের ঈশ্বরের দূত বলে মনে করতেন। তারা নিজেদেরকেই ঈশ্বর মনে করতেন এবং তাদেরাই মনে করতেন আমরাই রাষ্ট্রের দূত, আমরাই রাষ্ট্র, মানে আমাদের কথাই হলো আইন। তো এটা ছিল তাদের ধারণা। রাজা নিজেকে সর্বাত্মক শাসক, সর্বোচ্চ বিচারক এবং আইন প্রণেতা বলে বিশ্বাস করতেন। পূর্ব রাজা চতুর্দশ লুই দেশের সমস্ত শাসন ক্ষমতা নিজে হাতে কেন্দ্রীভূত করে ফ্রান্সের রাজতন্ত্রের চরম উন্নতি করেছিলেন। কিন্তু তার উত্তরাধিকারী পঞ্চদশ লুই ছিলেন বিলাসী, অমিতব্যয়ী এবং উচ্ছৃঙ্খল, এবং তিনি প্রজাপতি রাজা নামেও পরিচিত ছিলেন। এবং এই পঞ্চদশ লুইয়ের দুর্বলতার সুযোগে মুষ্টিমেয় অভিজাত গোষ্ঠী এই শাসন ক্ষমতা প্রায় কুক্ষিগত করেছিলেন। এবং এই রকম পরিস্থিতিতে এই অভিজাত গোষ্ঠী ফ্রান্সের সমস্ত সুযোগ সুবিধা তারা নিজেরাই ভোগ করছে এবং জনগণের ওপরে অত্যধিক পরিমাণে কর আরোপ এবং অত্যাচারের মাত্রা বেড়ে যায়, যার কিন্তু
পরিণতি হিসাবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। আচ্ছা, আঁশিয়া রেজিম একটি ফরাসি শব্দ। এই কথার অর্থ হল পুরাতন রাজতন্ত্র বা অ্যানসিয়েন্ট মোনার্চ। ফরাসি রাজতন্ত্র ছিল নিরঙ্কুশ, স্বৈরাচারী এবং কেন্দ্রীভূত। প্রতিনিধিমূলক সংস্থা বলে এখানে কিছুই ছিল না। এরকম একটা পরিস্থিতি যেখানে ফরাসি সমাজে চারিদিকে দুর্নীতি, অত্যাচার, মানুষ যখন বিক্ষুব্ধ হয়ে আছে, ঠিক এরকম মুহূর্তে তাদের বিপ্লবের চেতনা জাগরিত হয়েছিল কিসের থেকে জানো? তৎকালীন সমাজে, ফরাসি সমাজের বিভিন্ন লেখকদের লেখা থেকে। তো বিভিন্ন দার্শনিক সেই সময় তাদের লেখনীর মাধ্যমে ফরাসিবাসীকে উদ্বুদ্ধ করেছিল এক বিপ্লবের চেতনায়, যা মানুষকে বিপ্লব সংঘটিত করতে অনেকটা সাহায্য করেছিল। ফরাসি সমাজে যে গণ অসন্তোষের সৃষ্টি হয়েছিল, এই অবস্থায় দার্শনিকদের রচনা বিপ্লবের পথকে ত্বরান্বিত করে। যে সমস্ত দার্শনিক বিপ্লবের পূর্ববর্তী সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মন্তেস্কু। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে বিশ্বাসী মন্তেস্কু তার পার্সিয়ান লেটার্স গ্রন্থে পাশ্চাত্য সভ্যতায় অসঙ্গতির চিত্র তিনি তুলে ধরেছিলেন। দ্য স্পিরিট অব লজ গ্রন্থের প্রণেতা মন্তেস্কু তার গ্রন্থে বলেন যে আইন, শাসন এবং বিচার বিভাগের ক্ষমতা পৃথকীকরণ না হলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে না। ঠিক এরকমই আরও একজন দার্শনিক ভলতেয়ার তার তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক লেখনীর মধ্য দিয়ে রাষ্ট্র ও চার্চের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন। সমকালীন ব্যবস্থার অসাম্য, অসঙ্গতি এবং অনাচারের বিরুদ্ধে ভলতেয়ার শানিত আক্রমণ করেছিলেন। তার লিখিত গ্রন্থের নাম কাঁদিদ এবং লেতর ফিলোজফিক। ভলতেয়ারের ক্ষুরধার লেখনী পুরাতনতন্ত্রের স্বৈরাচারী দুর্গে ভাঙন ধরিয়েছিল। ফরাসি দার্শনিক জ্যাক রুশো দার্শনিক ধ্যান ধারণা ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। তো রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি এমন এক রাষ্ট্রের কথা বলেছিলেন যা সাধারণের সম্মতিতে গড়ে উঠেছিল। এই মতবাদ অনুযায়ী জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাষ্ট্র হলো চুক্তির ফলে গঠিত হয়েছে। জনগণের সঙ্গে চুক্তির শর্তানুযায়ী রাজা রাষ্ট্র পরিচালনা করবেন এবং রাজা জনগণের ইচ্ছানুযায়ী কাজ না করলে রাজাকে পদচ্যুত করার অধিকার জনগণের আছে। তো এরকম একটা আলোড়ন সৃষ্টিকারী তথ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রুশো তুলে ধরেছিলেন এবং ফরাসি সমাজে এক আলোড়ন তৈরি হয়েছিল, যার ফলে সংগঠিত হয়েছিল ফরাসি বিপ্লব। তো আমরা ফরাসি বিপ্লবের বিভিন্ন কারণগুলো আলোচনা করলাম। সামাজিক ক্ষমতা ও অসাম্যের বিরুদ্ধে জনমত গঠন। বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ ছিল সাধারণত দুটি সম্প্রদায়ে বিভক্ত। সম্প্রদায় না, দুটি শ্রেণী। একটা ছিল অধিকারভোগী শ্রেণী, আরেক সম্প্রদায় ছিল অধিকারবিহীন শ্রেণী। অধিকারভোগী শ্রেণীদের মধ্যে পড়তেন কারা? যাজক এবং অভিজাত সম্প্রদায়। আর তৃতীয় শ্রেণীর সমস্ত জনগণই ছিলেন অধিকারবিহীন শ্রেণী। তো দেখা যায়, যেহেতু তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সমাজের শিল্পপতি, দার্শনিক, উকিল, ডাক্তার, এই সমস্ত জনগণ ওই তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তো তারা অনেক ক্ষেত্রে দেখা যায় কি, তারা হয়তো ধনী শ্রেণী, কিন্তু সমাজে তাদের কোনো সম্মান নেই, কোনো কিছুতে অধিকার নেই, কোনো অধিকারই তারা ভোগ করতে পারে না, যেগুলো সমস্ত কিছু কুক্ষিগত করে রেখেছে যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায়। তো এই রকম প্রচলিত একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা তখন সোচ্চার হয়েছিল। আরও তার সাথে যোগ হয়েছিল, তাদের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছিল দার্শনিকদের লেখনীর দ্বারা। দুর্বল চিত্তের ষোড়শ লুই 1774 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার পরই ষোড়শ লুই গভীর আর্থিক সংকটের সম্মুখীন হন এবং রাজকীয় অমিতব্যয়িতা, যুদ্ধব্যয়, জাতীয় ঋণ, ভ্রান্ত কর নীতি ইত্যাদি কর ভারে তিনি জর্জরিত হয়ে পড়েন। এমতাবস্থায় তিনি এই আর্থিক ব্যবস্থার পরিবর্তনের জন্য তিনি অর্থমন্ত্রী নিয়োগ করেন এবং পরপর তিনি তুর্গো, নেকার, ক্যালন এবং ব্রিয়া নামক 4 জন ব্যক্তিকে অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ করেন এবং এই 4 জনেরই উপদেশ ছিল যে
ফরাসি সমাজে তৎকালীন অভিজাত এবং যাজক সম্প্রদায়ের ওপর কর আরোপ করার এবং যার কারণ হিসাবে স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান। কিন্তু এই যাজক এবং অভিজাত সম্প্রদায় এরা ছিল এর চরম বিরোধী। আর এই ফরাসি সমাজে প্রথম বিরোধিতাটা এসেছিল এই অভিজাত এবং যাজক সম্প্রদায়ের পক্ষ থেকে। এই স্টেট জেনারেলের অধিবেশন নিয়ে রাজার সঙ্গে জিরোন্ডিস্ট এবং জেকোবিনদের দ্বন্দ্ব। অর্থনৈতিক ও সামাজিক সংকটের সম্মুখীন হয়ে রাজা ষোড়শ লুই 175 বছর পর 1789 খ্রিস্টাব্দে মে মাসে ফ্রান্সে জাতীয় সংসদ স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করে। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি মিরাবু, সিয়েস প্রমুখ স্টেট জেনারেলের অধিবেশন ও ভোটদানের পদ্ধতির পরিবর্তন দাবি করেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় প্রচলিত ছিল তৃতীয় সম্প্রদায়, তারা জনগণের অধিকাংশই তৃতীয় সম্প্রদায়েরভুক্ত হওয়ার পরেও তাদের কিন্তু মাথাপিছু ভোটদানের কোনো অধিকার ছিল না। মানে মনে করো 3টে সম্প্রদায়ের মধ্যে তারা হচ্ছে একটা সম্প্রদায়গত ভোটদান করতে পারত। মানে তারা তৃতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে সবারই একটা ভোট। এমতাবস্থায় শ্রেণীভিত্তিক কক্ষের পৃথক অধিবেশন ও শ্রেণীভিত্তিক ভোটদানের পরিবর্তে তারা সব শ্রেণীর প্রতিনিধিদের যৌথ অধিবেশন এবং মাথাপিছু ভোটদানের অধিকার দাবি করে। লাফায়েতের নেতৃত্বে কিছু উদারপন্থী অভিজাত এবং কিছু সংখ্যক যাজক শ্রেণীর প্রতিনিধি তৃতীয় শ্রেণীর দাবি সমর্থন করে। যাজক ও অভিজাত সম্প্রদায়ের কঠোর মনোভাবের জন্য ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর দাবি সমর্থন করে এবং যাজক ও অভিজাত সম্প্রদায়ের কঠোর মনোভাবের জন্য ষোড়শ লুই এই তৃতীয় শ্রেণীর যৌথ অধিবেশনের দাবি প্রত্যাখ্যান করেন। এই অবস্থায় তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা একটি অধিবেশন নিজেদের জাতীয় সভারূপে ঘোষণা করে। 17 জুন 1789 খ্রিস্টাব্দে রাজা যাতে এই সভা ভেঙে দিতে না পারেন সেই জন্য জাতীয় সভা প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় সভার অনুমোদন ছাড়া কোনো কর ধার্য করা যাবে না এবং কর শুধু ততদিনই দেওয়া চলবে যতদিন জাতীয় সভার অধিবেশন চলবে। এরকম পরিস্থিতিতে যাজক এবং অভিজাত শ্রেণীর বিরোধিতার ভয়ে ষোড়শ লুই সভাগৃহের দ্বার বন্ধ করার নির্দেশ দেন এবং সেই সভাগৃহে যখন তৃতীয় সম্প্রদায় প্রবেশ করতে পারল না তখন দূরবর্তী এক টেনিস কোর্টের মাঠে 1789 খ্রিস্টাব্দে 20 জুন তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা জাতীয় সভাগৃহ বন্ধ দেখে জাতীয় সভাগৃহের পার্শ্ববর্তী টেনিস কোর্টে সমবেত হয়ে শপথ গ্রহণ করে যে জাতীয় সভার সদস্যরূপে দেশের জন্য একটি উপযুক্ত সংবিধান প্রণয়ন না করা পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে জাতীয় সভার অস্তিত্ব রক্ষা করবে। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তো টেনিস কোর্টের শপথ কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই আন্ডারলাইন করে নেবে। টেনিস কোর্টের শপথ 1789 খ্রিস্টাব্দে 20 জুন সভাগৃহের পার্শ্ববর্তী টেনিস কোর্টে সমবেত হয়ে এই শপথ গ্রহণ করা হয়। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তো এরপর আসছি বাস্তিল দুর্গের পতন। জাতীয় সভার আহ্বান এবং বুর্জোয়াদের সাফল্য প্যারিস এবং ভার্সাইয়ের মানুষকে অনুপ্রাণিত করে এবং জাতীয় সভার ক্ষমতা বৃদ্ধিতে শঙ্কিত রাজা ষোড়শ লুই জুলাই মাসে প্রথম থেকেই প্যারিস এবং ভার্সাই নগরে সৈন্য মোতায়েন শুরু করেন। মানে রাজা ষোড়শ লুই তখন তৃতীয় সম্প্রদায়ের এই উত্থান দেখে ভয়ে ভীত হয়ে গিয়ে তিনি চারিদিকে সৈন্য রাখতে শুরু করেন। তো এইরকম পরিস্থিতিতে জাতীয় সভা রাজাকে সৈন্য প্রত্যাহারের অনুরোধ জানালে রাজা তা প্রত্যাখ্যান করেন এবং 11 জুলাই ষোড়শ লুই জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করে তাকে দেশ ত্যাগের আদেশ দেন। এরপর প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয় এবং গ্রাম থেকে আসা হাজার হাজার ক্ষুধার্ত জনতা প্যারিসের ক্ষুধার্ত জনতার সঙ্গে যোগ দেয়। 3 দিন ধরে সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ চলে। প্যারিসে কৃষক, শ্রমিক জনতার বিরুদ্ধে রাজা অশ্বারোহী বাহিনী প্রেরণ করলেও এক তরুণ চিত্র সাংবাদিকের নেতৃত্বে ক্ষিপ্ত জনতা 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই স্বৈরাচারের মূর্ত প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করেন এবং জনতার সঙ্গে দুর্গরক্ষীদের তীব্র সংঘর্ষের পর বাস্তিল দুর্গের পতন ঘটে 14 জুলাই 1789। বাস্তিল দুর্গ ছিল প্রাচীন আমলের অত্যাচার এবং অনাচারের প্রতীক। বাস্তিল দুর্গের ধ্বংস ছিল ফরাসি বিপ্লবের প্রথম রক্তাক্ত ঘটনা। তো বাস্তিল দুর্গের পতনের মাত্র 3 দিন পরে রাজা ষোড়শ লুই রাজা প্যারিস থেকে সৈন্য প্রত্যাহার করে নেন এবং নেকারকে পুনর্বহাল করেন। বাস্তিল পতন রাজা অভিজাততন্ত্রের মনোবল ভেঙে দেয়।
বুর্জোয়া নেতৃবৃন্দ প্যারিসের শাসনভার নিজেদের হাতে তুলে নেয়। লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়। প্যারি কমিউন প্রতিষ্ঠা করে প্যারিসের আইন শৃঙ্খলা স্থাপিত হয়। জাতীয় তথা সংবিধান সভা। রাজা ষোড়শ লুই তৃতীয় সম্প্রদায়ের দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হন। তিনি মধ্যবিত্তদের মাথাপিছু ভোট নীতি স্বীকার করে নেয় এবং 27 জুন রাজা ষোড়শ লুই 3টি সম্প্রদায়কে একত্রে একটি সভায় বসার নির্দেশ দেন। এই ঘটনা বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। অবশ্যই এই বুর্জোয়া বিপ্লবকে তোমরা আন্ডারলাইন করবে। এরপর মধ্যবিত্তরা জাতীয় সভার নাম দেয় সংবিধান সভা। 7ই জুলাই সংবিধান রচনার জন্য কমিটি গঠিত হয়। কবে গঠিত হয়? 7ই জুলাই। 7ই জুলাই সংবিধান রচনা করার জন্য কমিটি গঠিত হয়। 9 জুলাই মুনিয়ার তার প্রতিবেদন প্রকাশ করেন এবং ওই দিন থেকে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা। ফরাসি বিপ্লবের প্রথম পর্যায়ে হিংসাত্মক ঘটনার পরে জাতীয় মহাসভা নিজেকে সংবিধান সভায় রূপান্তরিত করে। 1789 থেকে 1791 খ্রিস্টাব্দ পর্যন্ত সংবিধান সভা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা করে। 1789 থেকে 1791 খ্রিস্টাব্দ পর্যন্ত সংবিধান সভা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা করেন। এই সংবিধানে সামন্ত প্রথার অবলুপ্তি ঘটিয়ে সমস্ত রকমের বিশেষ সুযোগ সুবিধার অবসান ঘটানো হয়। নতুন সংবিধান ফ্রান্সের পুরাতন তন্ত্রকে ধ্বংস করে বুর্জোয়া শ্রেণীর স্বার্থ বজায় রাখে। ব্যক্তি এবং নাগরিকের অধিকার ঘোষণা করেন। এই ঘোষণাপত্রে ইংল্যান্ডের বিল অফ রাইটস 1789 খ্রিস্টাব্দে, আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র 1776 খ্রিস্টাব্দে দার্শনিকদের রচনার প্রভাব ছিল। রাজার মৃত্যুদণ্ড। 1791 খ্রিস্টাব্দে সংবিধান অনুযায়ী নতুন নির্বাচিত আইন এবং অধিবেশন বসে। বলা বাহুল্য প্রথম থেকেই আইনসভার সঙ্গে রাজার বিরোধ দেখা দেয়। 1791 খ্রিস্টাব্দে সংবিধান বাতিল হয়ে যাওয়ায় রাজার অভাবে 1791 খ্রিস্টাব্দে নিজ নিরাপত্তার ত্যাগীদের ষোড়শ লুই সপরিবারে অস্ট্রেলিয়ায় পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। জেকোবিন নেতারা ষোড়শ লুইকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন এবং উত্তেজিত জনতা রাজতন্ত্রের উচ্ছেদের দাবি করেন। রাজাকে কারাগারে বন্দী করা হয়। রাজার অভাবে 1791 খ্রিস্টাব্দে সংবিধান বাতিল হয়ে যায় এবং নতুন আইনে ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকদের ভোটের ভিত্তিতে নতুন আইনসভা, জাতীয় সম্মেলন বা ন্যাশনাল কনভেনশন প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল কনভেনশন ক্ষমতা অধিগ্রহণ করে প্রথমেই দেশদ্রোহিতার অভিযোগে রাজা ষোড়শ লুইকে অভিযুক্ত করে। বিচারে সামান্য ভোটাধিক্যে রাজা দোষী সাব্যস্ত হন এবং গিলেটিনে প্রাণ হারান 21 জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে। তাহলে রাজা ষোড়শ লুই প্রাণ হারান 21 জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে। আভ্যন্তরীণ সংকট ও বৈদেশিক আক্রমণের মুখে ফরাসি বিপ্লব। 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে ন্যাশনাল কনভেনশন শাসন প্রতিষ্ঠিত হলে প্রথম ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1793 খ্রিস্টাব্দে প্রজাতন্ত্র আভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন। ফরাসি বিপ্লবের প্রথম দিকে ইউরোপীয় শাসকবর্গের সঙ্গে সংঘাতের কোনো কারণ না থাকলেও কিছুদিনের মধ্যেই অবস্থার পরিবর্তন ঘটে। দেশত্যাগী অভিজাত ও রাজতন্ত্রের সমর্থকেরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রতিবিপ্লবী প্রচার চালাতে থাকে। অস্ট্রিয়া, সার্ডেনিয়া, নেপলসে স্পেনের রাজারা প্রথম শক্তিজোট গঠন করে এবং সেই শক্তিজোট ফরাসি প্রজাতন্ত্রকে ধ্বংস করে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। 1791 খ্রিস্টাব্দের 6 এপ্রিল অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড এক ঘোষণা জারি করে এবং ইউরোপের রাজন্যবর্গকে ফরাসি সম্রাটের অনুকূলে সশস্ত্র হস্তক্ষেপের আহ্বান জানান। অন্যদিকে জিরোন্ডিনরাও যুদ্ধের জন্য ব্যাকুল হয়ে ওঠে। ফরাসি জাতির ন্যায়সঙ্গত আত্মরক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য 1792 খ্রিস্টাব্দের 20 এপ্রিল ফরাসি আইনসভা অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধের শুরুতে ফ্রান্সের বিপর্যয় ঘটতে থাকে। ফরাসি সেনাপতি ডুমারিয়েস রাজতন্ত্রী শক্তিজোটের কাছে পরাজিত হন। ফ্রান্স ভামির যুদ্ধে প্রাশিয়াকে পরাজিত করেন 20 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে। জেকোবিন শাসন। রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ডের ফলে বৈদেশিক যুদ্ধ ব্যাপক আকার ধারণ করে।